শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তার সাহিত্য সম্ভারের প্রধান বৈশিষ্ট্য সহজ সরল সাবলীল ভাষা। ভাবতে অবাক লাগে তার কলম থেকেই বের হয়েছিল এক প্রতিবাদী উপন্যাস, যা ইংরেজ শাসনের ভিতকে টলিয়ে দিয়েছিল। হ্যাঁ, পথের দাবির কথাই বলছি। তোমরা জানলে অবাক হবে, এই উপন্যাসটি সে সময়ে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। আমাদের আলোচ্য এই পথের দাবি উপন্যাসের 6 ও 7 পরিচ্ছেদের নির্বাচিত অংশ পথের দাবি। আমরা গল্পটির লাইন বাই লাইন পড়ব আর জেনে নেব এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমেই এই গল্পটিকে আমরা 3টে ভাগে ভাগ করি। 1, পুলিশ স্টেশনের ঘটনা। 2, রামদাসের সঙ্গে কথা। 3, ভামযাত্রা। এইভাবে যদি আমরা সমগ্র গল্পটিকে মনে রাখতে পারি, তাহলে আমাদের আর কখনো গুলিয়ে যাবে না। শুরু করা যাক। পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জন 6 বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। তাহলে গল্পটি শুরুই হচ্ছে পুলিশ স্টেশনের ঘটনা দিয়ে। সুমুখ মানে হচ্ছে সামনের। তাহলে সামনের হলঘরে 6 জন বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু পুলিশের কর্তা। ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট ছোট বড় পুটলি খুলিয়া তদারপ শুরু করিয়া দিয়াছে। তোরঙ্গ মানে বাক্স। তাহলে যে 6 জন বাঙালিকে ধরা হয়েছিল এবং পুলিশ স্টেশনে আনা হয়েছিল, তাদের বাক্স, টিনের বাক্স ও ছোট বড় পুটলি তদারক অর্থাৎ তল্লাশি করলেন জগদীশবাবু। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। তাহলে এগুলি ছাড়াও, এই 6 জন ছাড়াও আর একজন লোক আছে যাকে একটু বেশি সন্দেহ করা হয়েছে, তাকে আলাদা ঘরে রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। তাহলে এরা কি করত? এরা উত্তর বর্মাতে তেলের কোম্পানিতে কাজ করত। কিসের কাজ? মিস্ত্রি কাজ। তাহলে তারা কেন ফিরে এলো? সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। তাহলে এরা জল হাওয়া সহ্য না হওয়ায় রেঙ্গুনে চলে এসছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরমভাবে যে কতজনকে পুলিশ স্টেশনে রাখা হয়েছিল, আটক করে রাখা হয়েছিল? 6 জনকে। তাদের তোরঙ্গ পুটলি কে পরীক্ষা করলেন? জগদীশবাবু। তারা কোথায় কাজ করত? উত্তর ব্রহ্মে অয়েল কোম্পানিতে। কিসের কাজ? মিস্ত্রি কাজ। তারা কেন ফিরে আসছে? সেখানকার জল হাওয়া সহ্য হচ্ছে না তাই। কোথায় ফিরে আসছে? রেঙ্গুনে। ইহাদের নামধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। তাহলে বোঝা গেল
যে এই কজন ব্যক্তিকে আটক করার প্রধান উদ্দেশ্য পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরা। পুলিশের ধারণা হয়েছিল যে এই স্বদেশী সব্যসাচী মল্লিক, যিনি ব্রিটিশ সরকারের ত্রাস, সে যে কোনো উপায়ে যে কোনো ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিতে পারে। তাই তাকে সন্দেহে এই এতজনকে আটক করে রাখা হয়েছিল। কিন্তু যে লোকটার প্রতি বেশি সন্দেহ হলো তাকে নিমাইবাবু অর্থাৎ পুলিশের বড় কর্তার কাছে নিয়ে আসা হলো। আর বাকিদের কি করা হলো? নাম ধাম লিখে ছেড়ে দেওয়া হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল। ইম্পর্টেন্ট লাইন। কোন লোকটি? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে আটক করা হয়েছিল। সে কিভাবে প্রবেশ করলো? কাশতে কাশতে। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। সেই লোকটি রং অত্যন্ত ফর্সা, রৌদ্রে ঘোরাফেরার জন্য এই রংটি তামাটে হয়ে গেছে। বয়স ৩০-৩২ অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। সেই ব্যক্তিটির বয়স কত? ৩০-৩২ বেশি নয়, ইয়াং, কিন্তু বয়সের তুলনায় তাকে একটু রোগা দেখাচ্ছে। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সে যখন প্রবেশ করলো তখন কাশছিল, ওইটুকু কাশিতেই সে হাঁপিয়ে উঠল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। তাহলে তাকে দেখে বা তার কাশির বেগ দেখে কি হচ্ছে, বা তার হাঁপানো দেখে, হাঁপিয়ে যাওয়া দেখে মনে হচ্ছে সে আর বেশি দিন বাঁচবে না। সংসারের মেয়াদ। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। মনে হচ্ছে যে তার ভিতরে যেন কোনো একটা দুরারোগ্য রোগ হয়েছে। তারই প্রভাবে সামান্য কাশিতে সে ক্লান্ত হয়ে পড়ছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। শরীর রোগা হলো বা কাশতে কাশতে সে প্রবেশ করলো, কিন্তু তার চোখের দৃষ্টিটা ছিল আশ্চর্যের। সে চোখের বর্ণনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এই সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতোই কি যে একটা তাহাতে আছে। ভয় হয় এখানে খেলা চলিবে না। ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখতে হবে। অনেক সময় বোঝা যায় না যে কোথা থেকে দিয়েছে লাইনটি। এইটা, ভয় হয় এখানে খেলা চলিবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে। তাহার বলতে চোখের কোণে, চোখের দীপ্তিতে, তার অতল তলে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। অর্থাৎ চোখের জ্যোতি, চোখের তেজ, যেখানে মৃত্যুও প্রবেশ করতে ভয় পায়। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। এটা ইম্পর্টেন্ট। কেবল কিসের জন্য? কে কিভাবে বেঁচে আছে? অপূর্ব এই গল্পের নায়ক, এই উপন্যাসের নায়ক, সে কি জন্য থানায় গিয়েছিল সেটা আমরা পরে জানব। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করিতে হয়। কি বলো অপূর্ব? তাহলে এই লাইনটি
বজায় আছে। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টি করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহলে অপূর্ব এতক্ষণ কোন দিকে তাকিয়েছিল? তার চোখের দিকে, তার মুখের দিকে। নিমাইবাবু বলা মাত্র সে তার পরিচ্ছদ বা পোশাকের দিকে তাকালো এবং হাসল। এই তার পোশাকের বর্ণনাটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুব দেয় পরীক্ষাতে। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনি ছোট করিয়া ছাঁটা। মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উতরিয়ের বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতে দিয়া বাঁধা, হাঁটুর ওপরে মোজাটা লাল ফিতে দিয়ে বাঁধা, বার্নিশ করা পাম্প শু, জুতো আর কি, তলাটা মজবুত টিকসই করিয়া আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। তাহলে কি কি জিনিস? মোট 10টা জিনিস আছে। এই 10টা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। মনে রাখার একটা কৌশল হচ্ছে কি, আমরা যদি প্রথম থেকে শুরু করি, কোনো মানুষকে চেহারা যদি কল্পনা করি এবং প্রথম থেকে শুরু করি, প্রথমে কি? প্রথমে হচ্ছে মাথা। মাথায় কি? বড় বড় চুল আর কানের পাশটা কাটা, ঠিক আছে। তারপরে কি হলো? চেরা সিথি, তারপরে নেবুর তেল, 3টে হলো। মাথার দিকে 3টে হলো। তারপরে নেমে এলাম কোথায়? গায়ে। গায়ে কি আছে? জাপানি রঙের রামধনু চুড়িদার, বুক পকেটে বাঘ আঁকা। আচ্ছা, উত্তরীয় নেই। তার আর একটু নেমে এলাম, পরনে মখমলে শাড়ি হলো। তারপরে পায়ে সবুজ মোজা, আর সবুজ মোজার ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা পা হলো। এবার নেমে এলাম টোয়ে, তো বার্নিশ করা পাম শু, যেটা আগাগোড়া মজবুত করে বাঁধা। তারপরে হাতে কি আছে? ছড়ি। এইভাবে মনে রাখতে পারা যেতে পারে একবারে প্রথম মাথা থেকে পা পর্যন্ত। কয়দিনের জাহাজের ধকলেই সমস্ত নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। অর্থাৎ জগদীশবাবু যে পলিটিক্যাল সাসপেক্ট, বুদ্ধিমান, প্রখর, বিচক্ষণ, স্বদেশপ্রেমিক নেতা সব্যসাচী মল্লিককে খুঁজছেন, তার কালচার, রুচি, তার সাথে এর কোনো মিল নেই। তাই অপূর্ব বললেন বা বলল, যাকে খুঁজছেন সে যে এ নয়, আমি তার জামিন হতে পারি। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। তাহলে যে লোকটিকে সন্দেহ করা হলো, নিয়ে আসা হলো, বিচিত্র পোশাক পরিহিত, সেই ব্যক্তির নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতে কাজ করছিলে না? এখানে রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে।
খুব মজার পাঠ। তাহার ট্যাঁক হইতে একটি টাকা গন্ডা 6 পয়সা বাহির হইল। তাহলে কি কি পাওয়া গেল? টাকা, পয়সা। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। মোট 7টা জিনিস। এটা আমাদের মনে রাখতে হবে যে গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি বের হয়েছিল। 1 টাকা, গন্ডা 6 পয়সা, লোহার কম্পাস, ফুট রুল, বিড়ি, দেশলাই, গাঁজার কলিকা। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। তবে এ বস্তুটি পকেটে কেন? এ লাইনটা দাগ দিতে হয়, মনে রাখতে হবে যে কোন বস্তুর কথা বলা হয়েছে। জগদীশবাবু সেই সময়ে ঘরে ঢুকিয়া নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয়িনী। এটাও দাগ দিতে হবে, ইম্পর্টেন্ট লাইন। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। এটা কে কাকে বলেছে? সদাশয় ব্যক্তিটি কি? তার সদাশয়ের পরিচয় দাও। যদি কারও কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা। বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শুনো। এটাও ইম্পর্টেন্ট লাইন। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষকে সে কি কথা বলেছিল, কাকে? মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আজ্ঞে না, মায়েরি খাইনি। তবে ইয়ার বন্ধু কেউ যদি তৈরি করে দিতে বলে দি, এইমাত্র, নইলে নিজে খাইনি। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যাবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইয়া কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই তো বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরের আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে সব্যসাচী মল্লিক। জগদীশবাবু কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। এখানে জানোয়ার বলতে গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই গিরিশ মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। ধীর মন্থর মানে ধীরে ধীরে। তাহলে এখানে একটা পাঠ শেষ হলো। দ্বিতীয় পাঠে আশ্চর্য, এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন অগ্রাহ্য করিল না। বাসায় ফিরিয়া দাড়ি কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক, স্নানাহার, পোশাক পরা, আফিস যাওয়া ইত্যাদি নিত্য কাজগুলোই বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক যেভাবে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও
ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। কারণ অপূর্বর মন হচ্ছে সংবেদনশীল মন, তাই সে নিত্য নৈমিত্তিক সমস্ত কাজ করল, কিন্তু মন পড়ে রইল সেই সব্যসাচী মল্লিকের প্রতি। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না, এটা অপূর্ব উত্তর দিল। বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব একটু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাড়ি আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিন মানে বোন, হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন পত্রহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। তাহলে সহকর্মী রামদাস তলোয়ারকরের স্ত্রীর দেওয়া টিফিন এরা একসাথে খায়, অপূর্ব আর রামদাস এর সহকর্মী, রামদাস অপূর্ব সহকর্মী। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্বর নিজের কথায় পারিল। তাহলে অপূর্বর নিজের কথাটা কি, এইবার জানা যাবে সে কেন থানায় গিয়েছিল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। কার ঘরে? অপূর্বর ঘরে। সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। তাহলে অপূর্ব যে ঘরে ভাড়া থাকে তার উপরে থাকেন খ্রিস্টান মহিলা, সে দেখাতে তারা দেওয়াতে চোর পালিয়েছে, ফলে টাকা পয়সা সে রক্ষা করা গেছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে বলে মনে হয় না, হে তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটাও দাগ দিয়ে রাখতে হবে। এত বড় বন্ধুকে সে কি কাজ করেছিল? তাহলে এই চুরি হওয়ার জন্যই, অভিযোগ দায়ের করার জন্যই অপূর্ব সকালে থানায় গিয়েছিল। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার, এটাও ইম্পর্টেন্ট, ইত্যবসরে এই ব্যাপার। কোন ব্যাপারের কথা বলা হচ্ছে? আর ইত্যবসরে সন্ধি দেয়, ইতিযুক্ত অবসর। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, এটাও ইম্পর্টেন্ট লাইন, আমারও অনুমান কতকটা তাই। এই ধরনের লাইনগুলো পরীক্ষায় ঠিক বুঝতে পারা যায় না কোথা থেকে দেওয়া হয়েছে। চুরি না করুক, সাহায্য করেছে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কোনো কাজ নাই। তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরেই বেড়াক।
এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলেতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার লেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ার কর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেও একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিয়া সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ তাকে আমি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তার তিনি ঢের বেশি আমার আপনার। অর্থাৎ এখানে পুলিশের বড় কর্তা অপূর্বর আত্মীয় নয়, অপূর্বর আত্মীয় হচ্ছে গিরিশ মহাপাত্র। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলবার দুঃখ আছে। এটা ইম্পর্টেন্ট লাইন, দাগ দিয়ে রাখতে হবে। অপূর্ব কহিল, থাকে, তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে, যে কোনো জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে। যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যাই থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথা আসিয়া পড়িয়াছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। এই লাঞ্ছনা, এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিত্যই ঘটেছে। এই লাইনটা ইম্পর্টেন্ট। এমন তো নিত্যই ঘটেছে। এই লাইনটা দাগ দিয়ে রাখতে হবে। আমার মা
আমার ভাই বোনকে, যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। রামদাসের সুস্ত্রী গৌরবর্ণ মুখ ক্ষণ ক্ষণকাল এর জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের কত লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কাহারও গায়েই ঠেকল না। এমনই তাদের অভ্যেস হয়ে গেছে। লাথির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেকেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাত টানিয়া এক চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। সেদিন বিকেলে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডেলে, শোয়েবে, মিথিলা এবং এদিকে প্রমো সব কটা অফিসেই গোলযোগ ঘটেছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, একটা পরিচয় থাকা দরকার। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। এখান থেকে কিন্তু পরের ঘটনাটা শুরু হচ্ছে। পরদিন অপরাহ্ন বেলায় সুদূর ভামর নগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আবদালি, অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আজও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তি ছিল না। তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়া আমাকে সংবাদ দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল, এই যে সেই গিরিশ মহাপাত্র, সেই বাহারি জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আজ্ঞে, চিনিতে পারি বই কিনা বাবুমশাই, কোথায় আগমন হচ্ছে? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আজ্ঞে, এনানজাং থেকে 2 জন বন্ধু লোক আসার কথা ছিল। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে, কেউ কেউ আফিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু লোক, বলি কাজ কি
বাপু জুচ্চুরিতে কথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিং সিদ্ধির কোনো ধার ধারিনে, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়াছিলাম। তলোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा। गिरीश কহিল, आश्चर्य नहीं बाबू साहेब, नौकरीर वास्ते केत्ता জায়গায় তো ঘুমতা है। অপূর্ব বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র সব কিছুই শিখিয়েছিলাম, কিন্তু এমনই অদৃষ্ট যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, তবে এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত হাসির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। অপূর্ব কহিল, এই সভ্য সাচিটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ার কর। বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলোয়ার কর মন দিল না। পরক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথা বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া পড়িয়াছে, এবং সেই সুদূর দূরনিরীক্ষ লোকেরই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রায় দেখা যায়। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী? তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পইতে বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমর্পণ করিল, মানে সন্ধ্যার্নিক আর কি। এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শ দুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল, জলও পান করিল। তাহার ব্রাহ্মণ আবদালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ঠিকানা লিখিয়া লইয়াছে। এখানে মনে রাখতে হবে যে অপূর্বকে কতবার পুলিশ ডেকেছিল বা নাম ঠিকানা করেছিল, 3 বার। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। এটা ইম্পর্টেন্ট, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, আমি পুলিশ, ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এখানে ইংরেজদের ঔদ্ধত্য এবং অত্যাচারের একটা বা অহংবোধের একটা পরিচয় পাওয়া গেল। এখানেই শেষ।